আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আহ, আবার চলে আসলাম আপনাদের মাঝে। সবাই কেমন আছেন একটু জানাবেন প্লিজ। আমি হলো যে লাইভ স্ক্রিন অ্যান্ড সাউন্ড কোয়ালিটিটা একটু জানতে চাচ্ছি সবার কাছে। তো আমাকে আমাকে একটু জানাবেন যে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা কেমন লাগতেছে এবং সব শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমি শুরু করব। আর কি কি প্রবলেম, কয়েকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করবো, জাস্ট ফাইভ ফাইভ মিনিটস, দেন আমি হলো যে পড়ায় চলে যাবো আর কি। তো উম, একটু একটু লাইনে থাকবেন সবাই, আর কমেন্টে আশা করছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আহ, সবাই আসছেন? এই তো ভালো আছি। আজকে কি সব ওকে না? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, অল আর ওকে, বোথ ক্লিয়ার। ভ্যারি গুড, ভ্যারি গুড। শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবই। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে শুরু করব। হ্যাঁ, তার আগে কয়েকটা ব্যাপার নিয়ে একটু একটু আলাপ করব, যেটা আসলে আমার দুর্বলতা এবং মানে আপনাদের ভুল বোঝাবুঝি, ওই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করব, কারণ কয়েকজন আমাকে পার্সোনালি মেসেজ করেছে, সেটা একটু সমস্যা। আর আমার যে পার্সোনাল কিছু প্রবলেম, সেটা সেটা একটু শেয়ার করব, তাহলে বুঝবেন যে আজকের ক্লাসটা 8টায় হওয়ার কথা ছিল, বাট কেন আমি 10:30টায় নিচ্ছি সেই জিনিসটা একটু বলবো আর কি। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করছি। তো আপনারা আসলে কেউ একটু মানে মাইন্ড টাইন করেন না আর কি আসলে ব্যাপারটা নিয়ে। আর সেকেন্ড ফ্যাক্টর হলো যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ডাটা স্ট্রাকচার। নেক্সট আপনাদের যদি পরীক্ষা থাকে, সেখান থেকে এখান থেকে হয়তো বা 2-1 মার্ক বা একটা রিটেন প্রশ্ন মানে কমন পাবেন আর কি। হ্যাঁ, তো সেই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করবো আর কি। হ্যাঁ, সো আমি কিছু রেফারেন্স দিব, কোত্থেকে পড়বেন সেগুলো দিব। ডাটা স্ট্রাকচার একটা কমন সাবজেক্ট, ওই যে আমি বলছিলাম যে আমাদের 5টা সাবজেক্ট আছে, যে 5টা সাবজেক্ট আমাদেরকে পড়তেই হবে, যেগুলো হলো যে আলুর মতো সব পরীক্ষায় আসে। তার মধ্যে সি প্রোগ্রামিংটা আমি শেষ করেছি। আমি মনে হয় সি প্রোগ্রামিংয়ের মোটামুটি অনেক জিনিস আপনাদেরকে দেখাইছি, এবং এগুলো এগুলো থেকে যদি আপনারা একটু নিজেরা নিজেরা পড়েন, তাহলে আপনাদের ফুল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা। আর সেকেন্ড ফ্যাক্টর হলো যে আজকে পড়াবো ডাটা স্ট্রাকচার। এই ডাটা স্ট্রাকচারটাও খুবই 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 ইম্পর্টেন্ট, সেটাকে আপনারা পুরোপুরি একটু দেখতে হবে আপনাদের জন্য। হ্যাঁ, পুরোপুরি আপনারা দেখতে হবে, যেভাবেই পারেন পুরো জিনিসটা একটু পড়বেন আর কি। হ্যাঁ, হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা। আর সেকেন্ড ফ্যাক্টর হলো যে আজকে, হ্যাঁ, সো এটা আর কি। হ্যাঁ, সো আমি একটু চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি, এবং আমি ব্যাপারটা একটু বুঝাবো। সবার কমেন্টগুলো দেখতেছি, মোটামুটি 68% অলরেডি ইন দ্য ক্লাস। সো আমি কয়েকটা প্রবলেমের কথা বলি। প্রথম প্রবলেম, মেম্বার কেন 300? হ্যাঁ, মেম্বার কেন 300? আচ্ছা, মেম্বার কেন 300? আচ্ছা,
আচ্ছা, প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে মেম্বার কেন 300, এই প্রশ্নটার উত্তর আমাকে অনেকেই বলছেন, ভাই আপনি তো বলছিলেন যে কম নিবেন কিন্তু 300 কেন নিলেন? আচ্ছা, প্রথম হলো ভাই আমি আসলে একটু দিল দরদিয়া মানুষ, কেউ যদি আমার রিকোয়েস্ট করে সেটা আমি শুনি। আর দ্বিতীয়ত আমি যে পরিমাণ ক্লাস আপনাদেরকে নিব বা যেভাবে বুঝাচ্ছি, লাস্ট 3টা ক্লাসে হয়তো দেখছেন যে কিভাবে বুঝাইছি। সো যদি এভাবে বুঝাই তাহলে অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনার 1,000 টাকায় কোনোদিন এই কোর্স হয় না। হ্যাঁ, আপনি আপনি দেখেন যে নর্মাল বিসিএস টিসিএস এর বা শুধু বাংলা একটা কোর্স করায় 2,000 3,000 করে টাকা নেয়। হ্যাঁ, বা ম্যাথের একটা কোর্স করায় 2,000 3,000 টাকা নেয়। সেখানে আমি কম্পিউটার সায়েন্সের সবগুলো ক্লাস নিচ্ছি, 5-6 জন আপনাদের ক্লাস নিবে। হ্যাঁ, তো যেহেতু 5-6 জন ক্লাস নিবে, সবাইকে আমাকে পে করতে হচ্ছে এবং একটা ভালো অ্যামাউন্ট পে করতে হচ্ছে। হ্যাঁ, নর্মাল 500-1,000 টাকা তার ক্লাস নিবে না। সো দ্যাটস ওয়াই সমস্যা, দ্যাটস ওয়াই আমি বেশি নিছি। হ্যাঁ, তো এটা আসলে অনেকেই বলতেছে যে ভাই কেন বেশি নিছেন, কেন বেশি নিছেন, এটা তো ঠিক না। এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর, এখানে আপনি 300 জন দেখছেন, তার মধ্যে ম্যাক্সিমাম, তার মধ্যে আমি একটু এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, এক্সপ্লেন করা উচিত। ম্যাক্সিমাম 100 জনেরা ফুল পেমেন্ট করছে, ম্যাক্সিমাম ফুল পেমেন্ট করছে, যেটা আপনি হলো ফুল পেমেন্ট দেখছেন। হাফ পেমেন্ট করছে ধরেন আরো 100 জন। হ্যাঁ, আরো 100 জন হলো কি হাফ পেমেন্ট করছে, আর করে নাই, ধরেন করে নাই বা পরে দিবে এরকম আছে ধরেন আরো 100 জন। তো এখন করে নাই কেন? কারণ অনেকে বলছে ভাই আমি বেকার গরিব, আমাকে অ্যাড করে দেন, আমি সাথে সাথে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, বা একটু মানে ইমোশনালি বলতেছে সেজন্য আমি অ্যাড করে দিচ্ছি। তো আসলে এই ফ্যাক্টরগুলো নিয়ে আপনারা আসলে মানে আমার আমার প্রতি মাইন্ড করেন না। হ্যাঁ, আমি যে এখান থেকে 300 জন থেকে 1,000 করে 3 লাখ টাকা নিচ্ছি, সত্যি না। এটা এটা একদমই মানে ভুল হবে। আপনি আপনার পরিচিত যদি আপনার 2-3 অ্যাড থাকেন, জিজ্ঞেস করে দেখেন যে অনেকেই আসলে ফ্রি আছে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর। আর আসলে ফ্রি তো দেওয়া উচিত। আসলে ধরেন যে একজন বেকার ছেলে আছে বা কোনো কাজ করে না, ফ্যামিলি নিজের 1,000 টাকা হলে আসলে অনেক বড় কিছু তার কাছে 1,000 টাকা। তো তাকে একটু ফ্রি দেওয়া উচিত আর কি। হ্যাঁ, তো এটা একটা ফ্যাক্টর 2 নম্বর। 3 নম্বর ফ্যাক্টর, 300 জন হলে কি আসলে কোনো সমস্যা? না, আপনাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ 300 জন হলে আপনাদের গ্যাজাগেজি ঝামেলা গোলমাল কিছুই কিন্তু হচ্ছে না। হ্যাঁ, সার্ভিস তো একই হচ্ছে, এটা অনলাইন প্ল্যাটফর্ম। এখানে 300 জন যেভাবে দেখতে পারবেন, 3 লাখ একভাবে দেখতে পারবেন, 30 জন একইভাবে দেখতে পারবেন। সো সেক্ষেত্রে তো আপনার আসলে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, কারণ আমি তো পার্সোনালি সবাইকে পড়াচ্ছি না, এখানে আমি একবারে একবারে পড়াচ্ছি। এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, সো সো এই ব্যাপার নিয়ে 2-1 জন বলে নাকি, হ্যাঁ আমার খুব কষ্ট লাগে, বুঝছেন। আসলে সত্যি কথা বলতে এই সমস্যাটা হলো এটাই, আমি যেটা বলছি এটা একদম বিশ্বাসযোগ্যতা, কারণ আমি মিথ্যে কথা বলি না। সো আপনি খেয়াল করে দেখেন, 100 জন হলো আমি একদম শিওর ফুল পেমেন্ট। হ্যাঁ, আর 100 জন হলো 100 জন হাফ পেমেন্ট বা ধরেন 200-300 টাকা, আর হলো যে করে নাই একদম 100। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত পড়ার কোয়ালিটি, আমি কিরকম পড়াই সেটা আমি কোনোদিন শুনি নাই যে কেউ বলছে ভাই আপনি আপনি বেশি খারাপ পড়ান, আপনি খারাপ পড়ান। হ্যাঁ, এ পর্যন্ত আমি যত ক্লাস নিয়েছি সবাই বলছে যে আপনার পড়া বুঝতেছি, ক্লিয়ার হচ্ছে। সো আপনি খুঁটিনাটি ব্যাপারগুলো আমার থেকে পাচ্ছেন হয়তো, বা লাস্টে সি প্রোগ্রামিং 3টা ক্লাস দেখলেই আপনি বুঝবেন। হ্যাঁ, সো কষ্টের দিকটা এখানেই। হ্যাঁ, হ্যাঁ, কষ্টের দিকটা এখানে। হ্যাঁ, আর 3 নম্বর কথা, ক্লাসগুলো মাঝখানে কয়েকটা দিন ডিলে হয়েছে। কেন ডিলে হয়েছে সেটা একটু বলি। সেটা হলো যে আমি আসলে অফিসিয়াল পারপাসে এত বেশি এক্সপিরিয়েন্স যে মানে এক্সপিরিয়েন্স মানে এত বেশি মানে ঝামেলায় ছিলাম যে যেটার জন্য আপনি আপনি দেখছেন, আপনি আপনি কিন্তু দেখেন যে আপনি রিক্রুটমেন্ট সাইটে ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছেন না। কেন পারছেন না? কারণ সেই কাজটা আমরা কয়েকজন আর কি জিনিসটাকে ঠিক করতেছি আর কি। হ্যাঁ, সো ওই প্যারাটার জন্যই আর কি সমস্যা হয়েছে। হ্যাঁ, সো আপনি সি প্রোগ্রামিং ক্লাসটা আমি সুন্দরভাবে নিছি এবং বাকি ক্লাসগুলো একদম সুন্দরভাবে মানে মানে শেষ করবো আর কি। সেটা আমার 3 মাস 4 মাস 5 মাস যাই লাগুক, কিন্তু আপনাদের হলো যে জিনিসগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, সো আর টাইমিং ডিলেটা কেন আছে, আজকে আসলে 8টা বাজে আমি ক্লাস নিতে পারতাম, কিন্তু মানে আমার এত বেশি প্রচন্ড মানে ঘাড় এবং মাথা ব্যথা করতেছিল যে আমি পারছিলাম না। পরে ট্যাবলেট খেয়ে এখন মোটামুটি সুস্থ, তো এখন আমি পারফেক্ট ক্লাসটা নেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। সো এটা তো সি প্রোগ্রামিং এর ক্লাসগুলো আপনারা একটু ভালো করে দেখেন, ওগুলা কমন। তারপরে ডাটা স্ট্রাকচার মানে যেগুলো কমন সাবজেক্ট সেগুলোতে আমি চলে যাবো আর কি। মানে এগুলো হলো যে আপনার লাগবেই যে কোনো পরীক্ষায়, সেজন্য আমি আগে আগে এগুলো পড়াচ্ছি যাতে সামনে যে কোনো পরীক্ষাতে আপনারা এই ব্যাপারগুলোকে অ্যান্সার করতে পারেন। তারপর আস্তে আস্তে ক্লাসগুলো দেখলে পড়লে হবে। তো আমি মনে করি যে ক্লাসগুলো খারাপ মানে বুঝলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। যাই হোক, তো আজকে আমরা ডাটা স্ট্রাকচারটা শুরু করি, কথা না বলি। সো একজন দেখলাম যে এই গ্রুপের একজন কমেন্ট মানে স্ট্যাটাস দিচ্ছে আর কি। স্ট্যাটাস হলো যে আমাকে ছাড়া কেউ তো অ্যাপ্রুভ করতে পারে না। তো স্ট্যাটাসে আমি দেখলাম যে উনি লিখছে ভাই আপনি তো
এত স্টুডেন্ট ভর্তি করেছেন, বিজনেসের চিন্তা কেন করছেন? বিশ্বাস করেন ভাই, আমি বিজনেসের চিন্তা করছি না। আপনি যদি শুনে থাকেন বা যাই হোক, বিজনেসের যদি চিন্তা করতাম তাহলে আমি 50 জন ভর্তি করতাম, 5,000 টাকা করে নিতাম। হ্যাঁ, তো তাতে বা 100 জন ভর্তি করতাম, 5,000 টাকা নিতাম, অনেক টাকা হইতো, বা একজনকে 1 পয়সাও ছাড় দিতাম না। কিন্তু এখানে 50% ছাড়, মানে যা যে আসতেছে, ভাই আমি ক্লাস করতে চাই, করেন ভাই, আমি এত টাকা দেওয়ার যোগ্যতা নেই, আচ্ছা যা পারেন দেন, দিয়ে অ্যাড হয়ে যান। সো এরকম আর কি। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর আর কি। আচ্ছা, ক্লাস নেওয়ার জন্য টাইম, হ্যাঁ, টাইম মানে আমার কাছে মনে হয় 8টা থেকে হলো ভালো সময়, 8টা থেকে আরেকটা হলো যে 10টা 30 থেকে। তো আমি এই দুইটা টাইমে ক্লাস নিব, 8টা এবং 10টা 30। হ্যাঁ, এই দুইটা টাইম। সো আপনারা একটু এই দুইটা টাইমে আমি আগেই ডিফাইন করে দেবো, এখন থেকে হলো নেক্সট ক্লাস কী কী হবে আমি সব লিখে দিব। তো একটু ঝামেলা হবেই আসলে, কারণ ব্যস্ততার মধ্যে আইটি কোচিং নেওয়া লাগে। যদি আইটি কোচিং যদি জেনারেলদের মতো হইতো তাহলে দেখতেন যে জেনারেলদের মতো যদি হইতো তাহলে দেখতেন যে সারাদিন আপনার ক্লাস করতে পারতেন। কিন্তু আইটিতে কম কেন, মানে বই নাই বাজারে বা টিচার কম কেন? কম কারণ সবাই তো কাজ করে, প্রফেশন লাইফ আছে। আমার তো এটা মেইন লাইফ না, আমি প্রফেশন লাইফে ফাঁকে ফাঁকে এই কাজটা করি অ্যাজ এ, মানে ভাল লাগে দেখে, মনে খুশিতে করি। হ্যাঁ, সো যাই হোক, আমরা আজকে পড়ায় চলে যাই, ঝামেলা না করি। প্রথমে আমরা চলে আসি ডাটা স্ট্রাকচার কি জিনিস। হ্যাঁ, ডাটা স্ট্রাকচার কি, সবাই সবাই একটু খাতা কলম নেন। হ্যাঁ, কিছু পয়েন্ট লিখবো যেগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ডাটা স্ট্রাকচার হলো একটা স্ট্রাকচার যেটা কি আমাদের স্ট্রাকচার রিলেশন এলিমেন্টগুলোর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে। এলিমেন্টগুলোর মধ্যে কি একটা রিলেশনশিপ তৈরি করে, যাতে তারা একটা প্রসেস বা সম্পর্কের মধ্যে থাকে। তো ডাটা স্ট্রাকচার কি একটা সম্পর্ক, হ্যাঁ, ইউনিট। ও তো ডাটা স্ট্রাকচারকে আমরা বলবো যে অর্গানাইজ ডাটা এলিমেন্ট। হ্যাঁ, ডাটা এলিমেন্ট। একটু একটু মনোযোগ দিয়ে পড়বেন এই সাবজেক্টটা। আমি একদম 100% পড়াবো এবং খুব ভালো করে পড়াবো। হ্যাঁ, আচ্ছা, সো একটু মনোযোগ দিয়ে পড়বেন। তো ডাটা স্ট্রাকচার হলো কি অর্গানাইজ ডাটা এলিমেন্ট, অর্থাৎ আমি ডাটা এলিমেন্টগুলোকে অর্গানাইজ করলাম। কীভাবে অর্গানাইজ করলাম খেয়াল করেন। আমি এখন কমেন্টে কয়েকজনকে দেখতে পাচ্ছি, যেমন সোনিয়া, মৌ, দীপ্ত, অবি, অনন্যা, রাকিবুজ্জামান, মোশারফ সরকার, এদেরকে দেখতে পাচ্ছি। তা আমি বললাম যে যারা এ দিয়ে শুরু তাদেরকে প্রথমে রাখবো, তারপর বি দিয়ে শুরু তাদেরকে রাখবো, তারপর সি দিয়ে শুরু। তাহলে প্রথমে কি আসবে? অনন্যা আসবে, তারপর মামুন আসবে, সোহরাব আসবে, সোনিয়া আসবে, মোশারফ আসবে। এরকম সিরিয়ালগুলো সাজালাম। এই যে সিরিয়ালগুলোকে সাজালাম, এটা কি অর্গানাইজ করলাম না, যে নাম অনুযায়ী তাদেরকে অর্গানাইজ করলাম। সো ওই যে ফ্যাক্টরটা, যেটা কি আমি বলবো ডাটা স্ট্রাকচার, এটা আমি কি বলবো ডাটা স্ট্রাকচার। সো এক্সাম্পল, ডাটা স্ট্রাকচার এক্সাম্পল কি কি আছে, মানে কি কি ডাটা স্ট্রাকচার হতে পারে, মানে স্ট্রাকচার যে হবে সেটার মধ্যে কি ধরনের স্ট্রাকচার হতে পারে, বা কি টাইপগুলো, কি টাইপের স্ট্রাকচার হতে পারে। ধরেন আমি বললাম যে ধরেন একজনকে আমরা এখন বিয়ে দিব। হ্যাঁ, তো যেমন কাকে বিয়ে দিব, সবচেয়ে ছোট কে আছে এখানে? ধরেন যে তাহমিনা আক্তার। হ্যাঁ, ওনাকে দেখতে পাচ্ছি। ধরেন যে উনি অনেক ছোট, ওনার বিয়ে হয়নি। হ্যাঁ, তো তাহমিনা আক্তারকে আমি যখন বিয়ে দিব তখন আমরা কি খাবারগুলোকে এভাবে সাজাবো না, যে প্রথমে প্রথমে যে আমরা খাই সেটাকে কি যেন বলে, অ্যাপাটাইজার বা ড্রিঙ্কস টাইপের মেনু। হ্যাঁ, প্রথমে আমরা ড্রিঙ্কস টাইপের মেনু, তারপরে আমরা কি টাইপের মেনু আনবো, ফুড টাইপের মেনু। যেমন ধরেন যে ফ্রাইড রাইস, তারপরে চিকেন, তারপরে ধরেন যে মিট, হ্যাঁ, গরুর মাংস, বাংলা লিখি, হ্যাঁ, মাংস, তারপরে এইসব টাইপের। তারপর লাস্টে কি ডেজার্ট আইটেম খাবে। হ্যাঁ, ডেজার্ট আইটেম খাবে কি কি, যেমন ধরেন যে ফিরনি খাবে, তারপরে জর্দা খাইতে পারে, তারপরে দই খাইতে পারে। তো এই যে ওনার বিয়ের যে খাবার আইটেমগুলোকে আমরা 3 ভাগে ভাগ করছি। যখন ছেলে পক্ষ আসবে তখন তারা ড্রিঙ্কস দিয়ে খাবে, তারপরে খাবারের মাঝখানে তারা মেইন আইটেমগুলো খাবে, তারপর ডেজার্ট খাবে। এই যে 3 ভাগে ভাগ করছে, এটাকে অর্গানাইজ করেছি না, অর্গানাইজ করেছি। হ্যাঁ, সো এই যে অর্গানাইজ করছি, কেন অর্গানাইজ করছি? কারণ তার খাবার আইটেমগুলোকে আমরা এভাবে সাজিয়ে দিয়েছি। এভাবে সাজাইলে আমরা সুন্দরভাবে একটা একটা, মানে যেমন ধরেন এখন যদি আমি বলি যে পোলাও, পোলাও কোথায় খাবে, তাহলে পোলাও সুন্দর আমি ফুড আইটেমে নিয়ে যাবো। আমি যদি এখন বলি যে পান খাবে বরপক্ষ, পান কোন আইটেমে নিব, ডেজার্ট আইটেমে নিব। বললাম যে বরপক্ষ কোকা কলা খাবে, সিও কোকা কলা খাবে, তাহলে কোন 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 নিয়েতে নিব, ড্রিঙ্কস আইটেমে নিব। তো এই যে ডাটাগুলোকে আমি এক একটা আইটেমে নিয়ে গেলাম, কেন সাজাইলাম। এখন যদি বলে যে
এই জামাই পক্ষ বলে, এই কি মেয়ে বিয়ে করলাম, সে তো তাহমিনা আক্তার, সে তো তাদের কি বিয়ে করলাম, তাদের তো বোরহানি বানায় নেই। তখন তাহমিনার বাবা বললো, হ্যাঁ হ্যাঁ, মান সম্মান তো গেল। তাহলে সে কি করলো, নতুন করে বোরহানি বানালো। তাহলে বোরহানি বানালে সে নিশ্চয়ই যারা ড্রিঙ্কস প্রোভাইড করবে তাদেরকে বলবে যে, এই ভাই, বোরহানি তো তোমার আইটেম, তুমি এটার দায়িত্ব নাও। তো বোরহানি কি ড্রিঙ্কস দায়িত্ব নিবে, কিন্তু বোরহানি কিন্তু ডেজার্ট আইটেমের যারা আছে তারা দায়িত্ব নিবে না। তো ডাটাটা কি এই তিনটা গ্রুপে ভাগ করলাম না? সো এরকম ভাবে আমরা ডাটা স্ট্রাকচারকে আমরা এরকম অর্গানাইজ ওয়েতে সাজাতে পারি, তো এইরকম অর্গানাইজ ওয়েতে সাজায় যখন আমরা সাজাবো, তখন ডাটাগুলোকে ডাটা স্ট্রাকচার অনুযায়ী ভাগ করবো। কি কি ভাগে ভাগ করছে? সো এক্সাম্পল অফ ডাটা স্ট্রাকচার আর অ্যারে, আমি বললাম অ্যারে অনুযায়ী সাজাতে পারি। তারপরে লিঙ্কড লিস্ট, সবাই একটু খাতা কলম দিবেন। লিঙ্ক লিস্ট পরে দেখতে গেলে আসলে কষ্ট হয়ে যাবে। স্ট্যাক, তারপরে কিউ, তারপরে আছে কি ট্রি, আচ্ছা, তারপর আছে গ্রাফ, এন্ড ফাইনালি আমার হ্যাশ টেবিল। সো এই ব্যাপারগুলি হলো আমাদের এক্সাম। আরও অনেক কিছু আছে, সেগুলো শর্টিং মটিং হবে, ওগুলো পরে দেখবো। সো এই যে ব্যাপারগুলো, এগুলো হলো এক্সাম্পল অফ ডেটা স্ট্রাকচার। এই ব্যাপারগুলোকে আমরা এক্সাম্পল ডেটা স্ট্রাকচার। এখন এখন ওই যে তাহমিনার যে কথা বলছিলাম, তাহমিনার কথা আবার চলে যাই। তাহমিনা তাহলে পোলাও বা ডেজার্ট ড্রিঙ্কস হাবিজাবি আইটেমের মতো গেছে অ্যারে, ইংলিশ স্টেক, এগুলো হলো ডাটা স্ট্রাকচারের এলিমেন্ট। সবাই যদি মনে রাখতে না পারে তাহলে তাহমিনার বিয়ের কথা মনে রাখবেন, তাহলে সবাই জিনিসটা মনে হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহমিনার বিয়েতে কি কি খাওয়াবে? গরুর মাংস থাকবে, খাসির মাংস থাকবে, মুরগির মাংস থাকবে, ভেড়ার মাংস থাকতে পারে, হোয়াট এভার, এইসব ব্যাপারগুলো থাকবে। সো এই যে ডাটা স্ট্রাকচার, এরা আসলে কাদের উপর কাজ করবে? এই যে এলিমেন্টগুলো, এক্সাম্পলগুলো আমরা দেখলাম, এরা আসলে কোন কোন ডাটার উপর কাজ করবে? সো টাইপস অফ ডাটা, কোন কোন ডাটার উপর কাজ করবে সেটা আমরা সবাই জানি। ABCDর উপর কাজ করতে পারে, মানে ক্যারেক্টারের উপর কাজ করতে পারে। তারপরে 1 2 3 4 মানে ইন্টিজারের উপর কাজ করবে। তারপরে 1.2 এরকম ফ্লোটিং পয়েন্টের উপর কাজ করবে। হ্যাঁ, সো এই 3 ধরনের ডাটার উপরে কাজ করবে। বেসিক্যালি পৃথিবীতে এই 3 ধরনের ডাটাই আছে, তাই না? আর ইমেজ টিমেজ হাবি যাবে, ওগুলোর উপর ডাটা কাজ করবে। কিন্তু ইমেজ টিমেজ ওগুলো কি নাম্বার? ওগুলো এক ধরনের বাইনারি ডিজিট বা এইসব টাইপেরই ডিজিট। ওকে, সো গেল এটা। তারপর হলো যে কি অপারেশন করবে। এখন তাহমিনার বিয়েতে খাবেটা কি? খাবে কে? কে খাবে? মানুষ খাবে। কিভাবে খাবে? ড্রিঙ্কস খাবে কিভাবে? গিলে গিলে খাবে, তাই না? তারপর যদি মাংস খাইতে বলি, সে কি গিলে গিলে খাবে? কখনোই না, সে চাবিয়ে চাবিয়ে খাবে। সো এই ধরনের অপারেশন করে খাবে, তাই না? সো এই যে ব্যাপারগুলো, এরা আসলে কি অপারেশন করবে? তো এরা আসলে যে অপারেশন করবে, পরীক্ষায় প্রায় আসে যে হোয়াট ইজ দ্য অপারেশন অফ ডাটা স্ট্রাকচার। অপারেশন কিভাবে করবে? আমরা ট্রাভার্স করতে পারি তাদেরকে, যে তাদের মধ্যে ঘুরবো, ট্রাভার্স করবি। তারপর আমি তাদেরকে সর্টিং করতে পারি, তাদেরকে ইনসার্ট করতে পারি, তারপরে আর কি করতে পারি? ইনসার্টিং করতে পারি, সর্টিং করতে পারি, ট্রাভার্স করতে পারি। সো এই ফ্যাক্টরটা এইভাবে আমরা তাদের উপরে এই ধরনের অপারেশন চালাতে পারি আর কি। ইনসার্শন, সর্টিং, ট্রাভার্সিং, আর কি কি আছে সবাই বলেন তো? সবাই কমেন্ট করেন না কেন, আশ্চর্য, যে কি কি আছে। হ্যাঁ, তারপরে আছে দেখেন সার্চিং, তাই না? সার্চিং, তারপরে কি এই তো আরেকটা আছে ডিলেটিং, মানে সার্চ করতে পারি, ডিলিট করতে পারি, হাবি যাবি, এইসব ব্যাপারগুলো করতে পারি। তো এই যে ফ্যাক্টরগুলো, এগুলো হলো আমাদের ডেটা স্ট্রাকচারের অপারেশন। তো আমরা কি কি বুঝলাম, যে কি কি ডাটা স্ট্রাকচার কি কি হতে পারে, এক্সাম্পল দিলাম। কার উপর হতে পারে সেটা দিলাম, এবং কি কি অপারেশন হতে পারে আমরা সেটাও লিখলাম। সো ইম্পর্টেন্স অফ ডাটা স্ট্রাকচার কি? ইম্পর্টেন্স অফ ডাটা স্ট্রাকচার এখানেই নিহিত। হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং অফ ইম্পর্টেন্স অফ ডাটা স্ট্রাকচার। ওকে ওকে, সো আমরা ডাটা স্ট্রাকচার, এখন আমরা একটা মজার জিনিস শিখবো জাস্ট 1 মিনিটের মধ্যে, তারপর আমরা ইম্পর্টেন্ট পড়া চলে যাবো। হ্যাঁ, ক্যানভাসটা ক্লিয়ার করে দিই। সো দ্য অ্যাডভান্টেজ, হ্যাঁ, সো দ্য অ্যাডভান্টেজ মার্জিং, ভেরি গুড। একটা পয়েন্ট খুব ভালো লিখছে মোর্শেদ সরকার, যেটা আমি লিখি নাই। মার্জিং, হ্যাঁ, অ্যাডভান্টেজ। আরটা হলো কি হতে পারে? ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, আমি একটু হালকা মুখে মুখে বলে যাই, যেমন অ্যারে অ্যাডভান্টেজ কি, পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, সো অ্যারে কি? কুইক ইনসার্ট হবে। অ্যারে কি? কুইক ইনসার্ট। কেন? আমি একটু 1 মিনিট বলি। ইনসার্ট আছে আরটি, এই যে বুঝবেন না কমেন্ট করবেন। কুইক ইনসার্ট কেন হবে? কারণ ধরেন অ্যারেতে তো আমি ইন্ডেক্স জানি। অ্যারেতে কি জানি? ইন্ডেক্স জানি যে
A5 সমান সমান 6, তাহলে কি একদম এক টান হয়ে যাবে। এটার কমপ্লেক্সিটি কথা বিগ অফ 1, কারণ কি এক টানে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু যদি বলি যে অ্যারেতে সার্চ করো, তখন কি হবে? স্লো সার্চ। কেন? এক থেকে ধরে 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 এন পর্যন্ত যাওয়া লাগবে, তাহলে এটা কি স্লো সার্চ হবে। তারপর কি ফিক্স সাইজ, এটা প্রবলেম, তাই না? ফিক্সড সাইজ, এটা প্রবলেম। ফিক্স সাইজ কেন? আমি ডিফাইন করে দিলাম A100, তার মানে কি 100 এর বেশি ডাটা নিবে না, 100 এর বেশি ডাটা নিবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ 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 ভেরি গুড। অ্যালগোরিদম হলো ডাটা স্ট্রাকচার অপারেশনের জন্য ইউজ করে। খুবই ভালো কোশ্চেন, শাহরিয়ার রশিদ ফাহিম, ভেরি গুড। হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং অফ দ্যাট। হ্যাঁ, সো দ্য মেইন অ্যাডভান্টেজ অফ অ্যারে ইজ কুইক ইনসার্ট এবং ভেরি ফাস্ট অ্যাক্সেস ফাস্ট, ACCE অ্যাক্সেস কি ফাস্ট। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট অ্যারের প্রবলেমটা কি? স্লো সার্চ, ফিক্স সাইজ। ফিক্স সাইজ মানে কি? অ্যারে 100 ডিফাইন করে দিলাম, অ্যারো 100 ডিফাইন করে দিলাম, 100 বেশি ডাটা আসলে নেওয়া পসিবল না। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ অ্যারে। বাট হোয়াট ইজ দ্য লাভ, মানে বেনিফিট অফ লিঙ্ক লিস্ট? লিঙ্ক লিস্টের বেনিফিট হলো যে ব্যাপারটা ও কুইক ডিলেশন করতে পারে, কুইক ডিলেশন করতে পারে, এবং সেও কি কুইক ইনসার্ট করতে পারে। বাট প্রবলেম হলো স্লো সার্চ, এরও স্লো সার্চ। কেন? ওই যে নোট ধরে ধরে যায়, এই নোট, তারপরে এই নোট, তারপরে এই নোট, তারপরে এই নোট, এভাবে নোট ধরে ধরে যাচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য প্রবলেম অফ লিঙ্ক লিস্ট। ভেরি গুড। একজন আর সেম টাইপ অফ ডাটা, মিসবাহুল আলাপ, হ্যাঁ সেটাও আসলে সত্য, সেম টাইপস অফ ডাটা। ওকে ফাইন। তারপরে বাকিগুলো লিখলাম না। স্টেকের কি লাস্ট ইন ফার্স্ট আউট, তা কিন্তু স্লো অ্যাক্সেস, স্টেকেও স্লো অ্যাক্সেস হবে। তারপরে কিউটাও আমার কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফ অ্যাক্সেস, সেটাও আমাদের স্লো ইনসার্ট আইটেম। সো দিস ইজ দ্য থিং অফ আমার মানে এটা আর কি। হ্যাঁ, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো আমি এটা মুছে ফেলি, এগুলো একটু রিডিং পড়ে নেবেন। এগুলো আসলে জাস্ট মুখে মুখে বলার জিনিস, যেগুলো বুঝবে না সেগুলো বোঝানোই সবচেয়ে বেটার হবে। তারপরের অবস্থা হলো, তারপরে যে জিনিসটা হলো যে অ্যালগোরিদম কেন জেনারেট করি, হয় উই জেনারেট অ্যালগোরিদম। ডাটা স্ট্রাকচার কেন নিডেড, স্ট্রাকচার পরীক্ষা আসে, মানে সহজ কোশ্চেন করলে আসে। ডাটা স্ট্রাকচার কেন প্রয়োজন, পরীক্ষা আসে। ডাটা স্ট্রাকচার কেন প্রয়োজন? প্রথমত অ্যালগোরিদম কেমন সেটা ডিফাইন করতে, কেমন সেটা বুঝতে। কেমন? ধরেন একটা অ্যালগোরিদম আছে, তার টাইম কমপ্লেক্সিটি কেমন সেটা বোঝার জন্য। ধরেন যে আমি একটা অ্যালগোরিদম লিখলাম, বাট তার টাইম কমপ্লেক্সিটি বেশি। আবার তানজিলা সুলতানা, উনি একটা অ্যালগোরিদম লিখলো যার টাইম কমপ্লেক্সিটি কম। তাহলে কোনটা বেটার? অবশ্যই তানজিলা সুলতানারটা বেটার, কারণ তারটা কম। সো এই যে বেটার এবং কোনটা খারাপ অ্যালগোরিদম, কোনটা ভালো অ্যালগোরিদম, কোনটা ফাস্ট অ্যালগোরিদম, কোনটা স্লো অ্যালগোরিদম, সেই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো? ডেটা স্ট্রাকচারের মাধ্যমে বুঝবো। কিসের মাধ্যমে বুঝবো? ডেটা স্ট্রাকচারের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, তো গেল এটা। তো ফাইনালি আমি একটা সামারি করি, একটু সামারিটা খেয়াল করবেন। আমি মুখে মুখে বলবো, খাতায় লিখবেন। হ্যাঁ, সামারি হলো ডাটা স্ট্রাকচার হলো কি? অর্গানাইজ ডাটা আইটেম। হ্যাঁ, তারপরে অ্যালগোরিদম কি? সেট অফ সিকোয়েন্স, মানে একটা প্রোগ্রাম কিভাবে কাজ করবে সেটার সেট অফ সিকোয়েন্স হলো অ্যালগোরিদম। ধরেন আমি এখন আপনাদেরকে পড়াচ্ছি, তাহলে এটা অ্যালগোরিদমটা কি হবে? প্রথমে আমি রাতে চিন্তা করছি যে হ্যাঁ আমি ওদেরকে ক্লাস নিব, 2 নম্বর চিন্তা করছি, তাহলে আমার কি লাগবে? আমার ল্যাপটপটা লাগবে ওপেন করা, এবং আমার যে রাইটিং প্যাড যেটাতে আমি লিখতেছি সেটাকে কানেক্ট করা লাগবে। সেটা কানেক্ট করলাম। তারপরে 3 নম্বর কি লাগবে? যে আমি কি পড়াবো সেই টপিকগুলো আমার মাথায় ডিফাইন করা বা খাতায় লেখা, যে আমি এই টপিকগুলো পড়াবো, সেগুলো পড়ালাম। 4 নম্বর কি? আমি পড়াইলাম। 5 নম্বরে পড়া শেষ করে এক্সিট হয়ে বের হয়ে গেলাম। সো এই যে পড়ানোর একটা প্রসেস, সো দিস ইজ দ্য থিং অফ ইউর অ্যালগোরিদম। ধরেন আপনি প্রেম করবেন, হ্যাঁ, যেমন শাহরিয়ার ফাহিম ভাই, হ্যাঁ, ধরেন উনি কোনো একটা মেয়েকে পছন্দ করে, তাহলে প্রসেস কি? অ্যালগোরিদম কি হবে? উনি কোনো মেয়েকে প্রথমে পছন্দ করলো, তারপর পছন্দ করার পর কষ্ট করে মেয়ের ফোন নাম্বার কালেক্ট করলো বা ফেসবুক আইডি কালেক্ট করলো, তারপরে তারা নক দেওয়া শুরু করলো, ফোনে কথা বলা শুরু করলো। একসময় মেয়ে পটে গেল, গলে গেল, তারপর প্রেম শুরু হয়ে গেল, তারপর ব্রেকআপ হয়ে গেল, উনি এক্সিট হয়ে বের হয়ে গেল।
নেক্সট হয়ে বের হয়ে গেল। সো এই যে এই যে সিস্টেমটা, এটাকে আমরা বলবো অ্যালগোরিদম। এটাকে আমরা কি বলবো? অ্যালগোরিদম বলবো। হ্যাঁ, অ্যালগোরিদম বলবো। সো দিস ইজ দ্য থিঙ্ক অফ অ্যালগোরিদম। সো আমাদের এই চ্যাপ্টারটা শেষ, বেসিক জিনিসটা শেষ। হ্যাঁ, আচ্ছা, তো আমি একটু জাস্ট হালকা অ্যারে নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ছোট্ট একটু করে অ্যারে নিয়ে আলোচনা করব, তাহলে হলো যে আপনাদের একটু বুঝতে কয়েকটা জিনিস সুবিধা হবে। অ্যারে নিয়ে আলোচনা করি কয়েকটা জিনিস। অ্যারে যেটা পরীক্ষা আসে, আর অ্যারে কি সেম টাইপ অফ ডাটা আমরা যদিও জানি। তো সেম টাইপ অফ ডাটাটা কি? ধরেন এরকম। হ্যাঁ, ধরেন A100 রাখলাম, বাট আমি ডাটা রাখলাম কয়েকটা। হ্যালো, হ্যাঁ দিছি তো। হ্যাঁ, আচ্ছা ক্লাস নিচ্ছি তো, পরে ফোন দিই। তো এটা হলো আমাদের ফ্যাক্টর, মানে আমরা যদি অ্যারেটাকে রাখি, তাহলে এই হলো আমাদের অ্যারে। তো আমরা কি অ্যারে ইন্ডেক্স অনুযায়ী যাবো। এগুলো হলো ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি? মেমোরি অবস্থা, মেমোরি জায়গা। যেমন 0 নম্বর ঘর, 1 2 3 4 5। ওই যে আমরা মাঝে মাঝে দেখি না যে ধরেন একটা জায়গায় ইয়া রাখতেছে, একটা জিনিস রাখতেছে, কি বলবো, একটা জায়গায় হলো যে ইয়া রাখতেছে, এই কি বলবো, ওই যে টিনের ঘর দেখে না মাঝে মাঝে, যে ইট বাটা বা হাবি জাবি। তো তারা কি করে, এমন বিশাল একটা টিনের ঘর বানায়, এখানে এরকম ছোট ছোট রুম থাকে, বা কবুতরের ঘর। তো এখানে কি একজন মানুষ থাকে, দুইজন মানুষ থাকে, 3 জন 4 জন 5 জন। তখন কি ঘরগুলো নাম্বারিং করে না, 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তো বললো যে ধরেন কেউ একজন ইট বাটায়, ধরেন জনি ভাই ইট বাটায় কাজ করে, তো লেখলো যে জনি ভাই কোন রুমে থাকে ইট বাটার, বললো যে 3 নম্বর রুমে। তা আমরা কি 3 নম্বর রুমে যাই, তাকে খুঁজে পাবো। সো দ্যাট ইজ দ্য থিং অফ অ্যারে। হ্যাঁ, অ্যারেটা এরকম একটা সিকোয়েন্স, এক টাইপের ঘর, এবং তাদের মধ্যে ইন্ডেক্সিং থাকে, ইন্ডেক্সিং থাকে, এবং আমরা তাদের মধ্যে ডাটাগুলোকে রাখতে পারি। সো দিস ইজ দ্য থিং অফ অ্যারে, মানে এক ধরনের ইন্ডেক্স এবং তার মধ্যে ডাটাগুলো রাখবো। সবাই এগুলো জানি, এগুলো নিয়ে আমরা বানানোর দরকার নাই। তো এখন আমি একটা অ্যালগোরিদম লিখবো, ছোট্ট একটা অ্যালগোরিদম লিখবো অ্যারে নিয়ে, যেটা আপনাদের পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু বোঝার জন্য। কিন্তু অ্যালগোরিদম ক্লাসে বোঝাবো, অ্যালগোরিদম। আচ্ছা, একটা অ্যালগোরিদম লেখা শিখাচ্ছি, একটু একটু খেয়াল করি সবাই। সেটা হলো যে অ্যালগোরিদম for search the largest element of a list। মানে একটা লিস্ট থেকে আমরা লার্জেস্ট এলিমেন্টটা খুঁজবো। সবাই একটু খেয়াল করি, কয়জন আছি লাইভে আমরা যাই, আমি দেখতে পাচ্ছি না যদিও। সো আমরা এখন কি করব, যে লার্জেস্ট এলিমেন্টটা খুঁজবো। সবাই একটু কমেন্ট করবো। হ্যাঁ, আর লার্জেস্ট এলিমেন্ট লিস্ট কেমনে অ্যালগোরিদম লিখবো, কিভাবে অ্যালগোরিদম লিখবো। হ্যাঁ, কিভাবে অ্যালগোরিদম লিখবো সেটা শিখাচ্ছি, প্রসেস। হ্যাঁ, প্রসেসটা শিখাচ্ছি এখন। তো সবাই একটু খেয়াল করি। নাম্বার 1 স্টেপ, আমরা ইনপুট নিব। কি নিব? ইনপুট। কারণ যেহেতু আমি লার্জেস্ট এলিমেন্ট বের করব, তার মানে কি আমার লার্জেস্ট এলিমেন্ট যেহেতু বের করব, তার মানে কি আমার অবশ্যই কি হতে হবে, গড়গুলোকে ডাটা দিয়ে ফিল আপ করতে হবে। তো নেই, তো কিভাবে নিব? আমি নিলাম যে এক্স একটা অ্যারে, যেখানে ভ্যালু আছে 1 থেকে n পর্যন্ত। আমি ঠিক যেভাবে লিখতেছি পরীক্ষা খাতায় এভাবে অ্যালগোরিদম লিখবেন। পরীক্ষা আসলে, যে পরীক্ষা যদি আসলো যে কিভাবে অ্যালগোরিদম লিখবো, তো আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে অ্যালগোরিদম পরীক্ষার খাতায় লিখবেন। ইনপুট নিলাম। আচ্ছা, ঠিক সেভাবে না লিখলেও চলে, প্রসেসটা ঠিক মতো লিখবেন। তবে আমি যেভাবে ফলো করতেছি এটাকে একটু মানে এভাবে ফলো করলে খুবই খুবই ভালো হবে। আচ্ছা, তো এখন আমি ইনপুট নিব, ডাটা ইনপুট তো ডিফাইন করলাম। হ্যাঁ, এটা আমি ডিফাইন করলাম। এবার হলো ইনপুট নিব। কিভাবে নিব ডাটাগুলোকে? ফর i সমান সমান 1, i লেস দেন অর ইকুয়াল টু, এভাবে লিখবো না। হ্যাঁ, লেস দেন যে অর ইকুয়াল টু এভাবে লিখবো না। কিভাবে লিখবো দেখেন, i জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মে লিখবো, লেস দেন অর ইকুয়াল টু n পর্যন্ত নেও, এবং i ইকুয়ালস টু i প্লাস 1 এভাবে লিখবো। i প্লাস প্লাস লিখবো না, তাহলে সি এর ভাষা হয়ে যাবে। এখন এটা লিখলাম, এটা তো লুপটা ঘুরছে, লুপটা আসলে কাজ করবে কি, করবে স্টোর ডেটা
টু এক্স আই, মানে এক্স এর মধ্যে ডাটাটা স্টোর করবে। এক্স এর মধ্যে কি করবে? ডাটাটা স্টোর করবে। দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, আমি একটু ছোট করি স্ক্রিনটা, উপরের দিকে উঠাই। হ্যাঁ, তো এভাবে হলো সে স্টোর করলো। নাম্বার 3, 3-এ কি কাজ করবে? 3-এ করবে যে লার্জ খুঁজবে। লার্জ কেমনে খুঁজে? লার্জ খোঁজার জন্য আমরা কি করি? এই যে প্রথম এলিমেন্টটা, এটাকে কোন একটা ভ্যালুর মধ্যে রাখি। তাহলে লিখলাম যে লার্জ সমান সমান x1, মানে x1 ভ্যালুটাকে আমি লার্জে নিলাম। এখানে 0 কেন আসলো না? কারণ আমি 1 থেকে নিছি। এটা তো অ্যালগরিদমে 0 থেকে লেখার দরকার নাই, 1 থেকে লিখতে হবে। বুঝা গেছে? তো আমি লাল 1 থেকে লিখি। সো এখানে আমরা চাইলে আরেকটা জিনিস ডিফাইন করতে পারি, এটাকে মুছে দিয়ে, যে লার্জ LARGE লার্জ দিয়ে এরকম ভেরিয়েবলটাকে ডিফাইন করে দিতে পারি। হ্যাঁ, সো 3 নম্বরে কি করলাম? যে একটাকে লার্জের মধ্যে নিয়ে আসলাম। এবার আমি 4 নম্বরে যা খুঁজবো যে লার্জকে, তো খোঁজার জন্য কি হবে? অবশ্যই ফর লুপ। আমি যেহেতু 1কে ডিফাইন করে দিছি, সো 2 থেকে খুঁজতে হবে। যে 2 থেকে খুঁজে 2টা যদি n এর সমান বা ছোট হয়, i সমান সমান i প্লাস 1, এভাবে আমি যাব যে খুঁজবো যদি যদি xi গ্রেটার দেন লার্জ হয়, তখন আমি কি করব? লার্জের মধ্যে নিয়ে আসবো। তখন নিয়ে আসবো লার্জ সমান সমান xi, মানে xiটাকে আমি লার্জের মধ্যে কনভার্ট করে নিয়ে গেলাম। হ্যাঁ, xiটাকে কি করলাম? লার্জের মধ্যে নিয়ে আসলাম। হ্যাঁ, xiটাকে লার্জের মধ্যে নিয়ে আসলাম 4। তাহলে আমার লার্জে চলে আসলো। সো নাম্বার 5, আউটপুট দ্য সরি, এটা আউটপুট না, এটাকে আমি দিয়ে দিই। এটা হবে প্রিন্ট দ্য লার্জ নাম্বার, প্রিন্ট দ্য লার্জ নাম্বার। সো এই হলো আমাদের অ্যালগরিদম লেখার একটা প্রসেস। এটাতে কি বুঝলাম আমরা? যে অ্যালগরিদম লেখার প্রসেসটা আবার একটু বলি, একটু রিপিট করি। প্রথমে আমরা ইনপুট নিলাম। হ্যাঁ, ডাটাটাকে ইনপুট নিলাম, যে 1 থেকে n পর্যন্ত এর মধ্যে ডাটা নিব, লার্জ একটা ভেরিয়েবল। তখন কি, যেহেতু লার্জ একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল, সেজন্য আমরা ডিফাইন এখানে লিখলাম। হ্যাঁ, না লিখলেও চলতো আর কি, যেহেতু ইম্পর্টেন্ট ভেরিয়েবল। দ্বিতীয়ত আমি একটা লুপ ঘুরাইলাম। লুপটা অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্মে হইতে হবে, এরকম i লেস দেন অর ইকুয়াল টু n, ম্যাথমেটিক্যাল টার্মে, নট সি প্রোগ্রামিং। তারপর আমি লিখলাম যে স্টোর ডাটা টু xi, এর মধ্যে ডাটা স্টোর করলাম। তখন প্রথম যে ডাটাটা এর, এই যে প্রথম ডাটাটা, সেটা আমি একটা লার্জ ভেরিয়েবলে নিয়ে গেলাম, কারণ কম্পেয়ার করতে হবে লার্জটাকে বাকিগুলোর সাথে। তখন আমি গেলাম i থেকে 2 থেকে ঘুরে 1 প্লাস প্লাস করে এই লার্জটাকে প্রতিটা ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করলাম। যদি xi যে ইন্ডেক্সটা আছে, xi এর যে ভ্যালুটা আছে, সেটা লার্জ থেকে বড় হয়, তখন সেই ভ্যালুটাকে আমি এবার লার্জে নিয়ে আসলাম। তখন কি হবে? লার্জটার সাথে কম্পেয়ার করতে করতে ম্যাক্সিমাম যে বড় ভ্যালুটা, সেটা লার্জের মধ্যে চলে আসবে। দেন আমি লার্জ ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম। এভাবেই হলো আমি একটা অ্যালগরিদম লিখতে পারি। সো এভাবে অ্যালগরিদম লিখবো। হ্যাঁ, আচ্ছা, তো সবাইকে বুঝছেন কিনা একটু জানান তো ভাই। তাহলে আমি নেক্সট টপিকে চলে যাবো। হ্যাঁ, নেক্সট টপিকে চলে যাব। এখন আমি একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। হ্যাঁ, এটা অ্যারে থেকে একটা ছোট্ট ম্যাথ পড়াবো। অ্যারে থেকে একটা অঙ্ক পড়াবো, যেটা আপনাদের পরীক্ষায় একবার আসছিল, কোন একটা জায়গায় আসছিল, আমি ঠিক মনে নাই, তবে আসছিল। সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে জানান। ফার্স্ট সর্ট করার দরকার ছিল না। সর্টের দরকার নেই, এটা তো আমি জাস্ট এমনি লিখলাম আর কি। এটা তো সর্টিং না, এটা যে কোনোভাবে হতে পারে। এই ডাটাটা ধরেন এরকম হতে পারে যে 5, 15, 2, 6, 19 এরকম হতে পারে আর কি। হ্যাঁ, এটা যে কোনো একটা ডাটা। সো অ্যালগরিদম লেখাটা বুঝছেন কিনা সেটা একটু জানান আমার। আচ্ছা আচ্ছা, বুঝছেন না? ওকে, বুঝলে খুবই ভালো। আচ্ছা, সো আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এটাকে মুছে দিই পুরোটা। আচ্ছা, না বুঝলে একটু বলবেন। হ্যাঁ, আচ্ছা, আমি একজনকে অ্যাডমিন বানাইতে চাই এই গ্রুপে। হ্যাঁ,
যাতে সে কমেন্ট পোস্টগুলোকে অ্যাপ্রুভ করতে পারে বা বলতে পারে। কোন একটা মেয়েকে বানাবো যে খুবই সিরিয়াস, তো যাই হোক। তো আমি এখন চলে যাই লোকেশন অফ অ্যান এলিমেন্ট। হ্যাঁ, আমরা একটা জিনিস খুঁজবো, টু ডাইমেনশনাল অ্যারে। কিভাবে লোকেশন খুঁজবো, হ্যাঁ। আচ্ছা, সো আচ্ছা, এই যে মামুন MOB সুডোকোড আর অ্যালগরিদম কি এক সেম জিনিস? না, কিছু একটা ডিফারেন্ট আছে। পরীক্ষা যদি আসে সুডোকোড লেখে তাহলে আপনি ডাইরেক্ট কোড লিখে আসবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর পরীক্ষা যদি আসে যে অ্যালগরিদম আসেন তাহলে অ্যালগরিদম লিখে আসবেন। তবে সুডোকোড আসলে যদি অ্যালগরিদম লেখেন তাহলে হয়তো বা 2-1 মার্ক কম পাবেন। সেক্ষেত্রে সুডোকোড মানে ডিরেক্ট কোড, আর অ্যালগরিদম মানে অ্যালগরিদম, হ্যাঁ। সো বোথ আর ডিফারেন্ট। ওকে, ফাইন। সো টু ডাইমেনশনাল অ্যারে আমরা কেমন ডিফাইন করি একটু বুঝবেন। এই পড়াটা খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাথমেটিক্যাল টার্ম, হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। সো ধরেন AI, জে, এটি কি টু ডাইমেনশনাল অ্যারে, 2D অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে। সো আমরা একটা যে টু ডাইমেনশনাল অ্যারে আর্ট করি তাহলে ব্যাপারটা এরকম পাওয়া যাবে না, 0 1 2 3, 0 1 2 3। আমরা এরকম করে করলাম, হ্যাঁ। আচ্ছা, এরকম করে করলাম। তো ধরেন এখানে ভ্যালু আছে 5 2 6 9, এরকম করে ভ্যালু আছে। তা আমি বললাম যে এই যে 6 এটা অ্যাড্রেস কত, এটা এই যে 6 এটা তো আসলে 0 and 2, মানে এটা যদি অ্যারের নামটা যদি এ হয় তাহলে আমরা এভাবে পাই না, A0 2, তাহলে কি 0 নম্বর রো, 2 নম্বর কলাম, রো কলাম, তাহলে A02 মানে কত আসলে 6। কিন্তু A02 এর অ্যাড্রেস কত, A02 এর অ্যাড্রেস কত এটা বের করতে পরীক্ষায় আসে। সো এটাকে বলা হয় রো মেজর অর্ডার, আর একটাকে বলা হয় কলাম মেজর অর্ডার। কি বলা হয়? রো মেজর অর্ডার, আর একটা হলো কলাম মেজর অর্ডার। তো আমরা লিখি, তো দুইটা অ্যাড্রেসের নাম কি, রো মেজর অর্ডার, আর হলো কি কলাম মেজর অর্ডার, COLUMN, কলাম মেজর অর্ডার। হ্যাঁ, এইভাবে আমরা বের করতে পারি। সো সো রো মেজর অর্ডারটাকে আগে লিখি, ইকুয়েশনটা লিখি। রো মেজর অর্ডার ইকুয়েশন হলো লোকেশন অফ AIJ, মানে লোকেশন অফ AIJ মানে কি, বেস A, এটা মানে কি আমি বুঝাচ্ছি, হ্যাঁ, বেস A প্লাস n অফ I মাইনাস 1 প্লাস J মাইনাস 1 ইন্টু W, হ্যাঁ। আচ্ছা, আর কলাম মেজর অর্ডার হলো লোকেশন অফ AIJ যে সমান সমান তো কলাম মেজর অর্ডারটা কি হবে, জাস্ট চেঞ্জ হবে, জাস্ট একটু চেঞ্জ হবে, হ্যাঁ। যে চেঞ্জটা কি বলতেছি সেটা হলো বেস A প্লাস M জে, সরি মুছে ফেলি, আচ্ছা, M ব্র্যাকেট J মাইনাস 1 প্লাস I মাইনাস 1 ইন্টু W। সো এই যে ফ্যাক্টরটা, এই যে ফ্যাক্টরটা, এটাকে আমরা বলবো, এটাকে আমরা কি বলবো, যে রো মেজর অর্ডার অ্যান্ড কলাম মেজর অর্ডার, হ্যাঁ। আচ্ছা, আমি একটু উঠে দিয়ে উপরে, তাহলে লিখতে সুবিধা হবে। সো দিস ইজ দ্য, এই যে ব্যাপারটা, এটা হলো আমাদের রো মেজর এবং কলাম মেজর অর্ডারের ইকুয়েশন, হ্যাঁ। সো ইকুয়েশনটা আমরা একটা প্রশ্ন লিখে সলভ করবো, হ্যাঁ। পরীক্ষা আসছে, ধরেন পরীক্ষা আসছে যে, ও আচ্ছা, তার আগে একটা জিনিস বোঝানো, বেস এ মানে কি, হ্যাঁ। বেস এ মানে হলো কোন অ্যাড্রেস থেকে অ্যারে শুরু, কোন অ্যাড্রেস থেকে অ্যারে শুরু, কোন অ্যাড্রেস থেকে অ্যারে শুরু, হ্যাঁ, শুরু। ধরেন আমি দিলাম যে অ্যারে আইজে, এটা তো মেমোরির প্রথম থেকে শুরু নাও হইতে পারে, তাই না? মেমোরির কোন ঘর থেকে শুরু হতে পারে, এটা ধরেন মেমোরির প্রথম থেকে শুরু না হয়ে, সে ধরেন যে মেমোরির 100 নম্বর ঘর থেকে শুরু হলো, 100 নম্বর ঘর থেকে, একটা 100, আর একটা হলো 104, তারপর হলো কি 108, এরকম করে, সরি 1000 থেকে শুরু হলো। তাহলে এরকম করে করে 1000 থেকে শুরু হলে কি পরের সিকোয়েন্সগুলো কিভাবে যাবে। সো এই যে ফ্যাক্টরটা, এইটাই হলো বেস অ্যাড্রেস। এটাকে আমরা কি বলবো, বেস অ্যাড্রেস। আমরা বেসটা বুঝলাম, বেসটা কোশ্চেনে দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে আপনি ধরে নেবেন লেট বেস অ্যাড্রেস ইকুয়াল টু এত,
ধরে তারপর সলভ করবেন। হ্যাঁ, সো আমরা একটা কোশ্চেন দেখি যেটা পরীক্ষা আসছিল, সেই কোশ্চেনটা দেখে এখন আমরা একটু সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, তো দেওয়া আছে পরীক্ষা যে বেস a is equal to 100, size of array equals to 5 into 6. So find location of a 4 3 পরীক্ষাটা আসলো যে এ 4 3 লোকেশনটা বের করো, পরীক্ষা এটা আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা বের করব। তাইলে এখন এখানে কয়টা অ্যাড্রেস থাকবে? অবশ্যই দুইটা, একটা হলো রো মেজর আর একটা হলো কলাম মেজর, কারণ আমরা দুইটাই বের করতে হবে, সূত্রটা লাগবে। তো রো মেজরটা বের করি। আচ্ছা, এগুলি একটু আপনারা একটু বুদ্ধি দেই সবাই। হ্যাঁ, সবাই একটু বুদ্ধি দেই, সবাই একটু, যারা খাতায় খাতা লিখতেছেন বন্ধ করে আমার কথাটা শুনেন। মানে আমি যেভাবে করতাম, আমি হলো যে 5-6টা খাতা নিয়েছিলাম, বুঝছেন। সালেহা কি পপি আপু উনি মাত্র জয়েন করলো, পপি আপু শুনেন এবং সবাই শুনেন, বিল্লাল মাসুম ভাই শুনেন, ঝুমা সূত্রধর আপু। যখন আমি পড়তাম তখন আমি 6-7টা খাতা নিয়েছিলাম। হ্যাঁ, একটা খাতা ধরেন যে এক দিস্তা টাইপের খাতা আর কি বলে যেগুলো। হ্যাঁ, 6-7টা খাতা ছিলাম। তো একটা খাতা বানিয়েছিলাম সি প্রোগ্রামিং অ্যান্ড ডাটা স্ট্রাকচার, আরেকটা বানিয়েছিলাম ওপি, আরেকটা বানিয়েছিলাম জাবা, আরেকটা বানিয়েছিলাম নেটওয়ার্কিং, আরেকটা হলো আদার্স। হ্যাঁ, তো বানায় কি করতাম, যেখান থেকে যে জিনিসটা পড়তাম কোন একটা পয়েন্ট পাইলাম ইম্পর্টেন্ট, তো ওই খাতার মধ্যে নোট লেখা রাখতাম। তো পরীক্ষার 5-7 দিন আগে বা 10 দিন আগে ওই 5টা খাতাকে ভালো করে পড়ে টরে যেতাম। তখন কি হলো, যা পড়ছি সবগুলো একটু রিভিশন হতো, রিভাইজড হতো। সো এই ফ্যাক্টরটা ছিল। তো আপনারা যদি এরকম খাতা বানিয়ে রাখেন, ধরেন এই জিনিসটা, হ্যাঁ, যদি খাতায় লিখে রাখেন তো হারায় যাবে। সো একটা ফাইনাল খাতা বানাবেন যেটার মধ্যে লিখে রাখলে সারা জীবন ওটার মধ্যে থাকবে, মানে পরীক্ষার আগ পর্যন্ত আর কি। সো এই ফ্যাক্টরগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভুলে যাবেন, জাস্ট পরীক্ষার 2-3 দিন আগে পড়ে গেলে আপনি জিনিসটাকে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ আমি বলতেছি। হ্যাঁ, আচ্ছা, তো রো মেজর অর্ডারটা বের করি। তো রো মেজর অর্ডারের সূত্রটা কি ছিল? বেস এ প্লাস এন আই মাইনাস 1 প্লাস জে মাইনাস 1, আচ্ছা জে মাইনাস 1 ইন্টু ডাব্লিউ, এটা ছিল আমাদের ইকুয়েশন। হ্যাঁ, এটা ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন বেসেতে আমি যাই। বেসে কত ছিল? প্রশ্নে দেওয়া আছে 100, যদি না দেওয়া থাকে তাহলে আমরা একটা ধরে নিব ইজিলি। ইন্টু এন মানে কি? এই যে দুইটা জিনিস 5 ইন্টু 6, এটাকে আমরা কি এম ইন্টু এন মানে শিখছি না? এম ইন্টু এন মানে কি? 5 ইন্টু 6 মানে রো আর কলাম। সো যেহেতু আমি রো মেজর বের করছি, তাহলে এখানে আমাকে কলামটাকে ধরতে হবে। রো মেজর বের করলে কলামটাকে ধরতে হবে। তাহলে কলাম কত? 6। তাহলে ধরলাম 6 আই মাইনাস 1। সো আই এর মান কত? এই যে এটা আই, এটা হলো জে। হ্যাঁ, এটা হলো আই, এটা হলো জে। একটা আই, একটা হলো জে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো আই জে। তাহলে কি আসলে এখানে যে 6 আই মাইনাস 1 মানে কি? আই মাইনাস 1, আই কত পাইলাম আমরা? আই পাইলাম 4 মাইনাস 1 প্লাস জে মানে কত পেলাম? 3 মাইনাস 1 ইন্টু ডাব্লু মানে সাইজ। ডাব্লু মানে কি? ডাব্লু মানে সাইজ অফ ইন্টিজার। কারণ কি, আমার ডাটাগুলো হলো ইন্টিজার। তাহলে আমি ধরে নিলাম 2 বাইট। আচ্ছা, আপনার চাইলে 4 বাইটে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা ডিপেন্ডস করে আসলে। তাহলে আমরা কথা বললাম 100 প্লাস 3 6 18 প্লাস 2 ইন্টু 2, তার মানে 100 প্লাস 18 দোকানে কত? 18 যোগ 2 20, 20 দোকানে 40, তার মানে 140। তাহলে এটা হলো অ্যাড্রেস। এটা কি? অ্যাড্রেস। সো এই ডাটাটা আমি কোথায় যায় পাবো? রো মেজরে 140 নম্বর রোতে যায় পাবো। 140 অ্যাড্রেসের ঘরে রোতে যাই আমি এই ডাটাটা পাবো।
এটা পাবো। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে জিনিসটাকে আমি সাজাচ্ছি। সবাই কি বুঝতে পারছেন রো মেজর অর্ডারটা? একটু কমেন্ট করেন, দেন আমি নেক্সট টপিকে চলে যাবো আর কি। হ্যাঁ, নেক্সট টপিকে চলে যাব যদি এটা আপনারা বুঝতে পারেন। ওকে, সবার থেকে একটু কমেন্টে আশা করছি আমি। ফোর ডট 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 কমা কিভাবে পেলাম? হ্যাঁ, কলাম কত, কলাম কত সেটা তো এখনো বের করি নাই। মামুন এম ওবি বের করবো। 4.3 প্রশ্নে দেওয়া থাকবে। ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে ইন্টিজার, সাইজ অফ ইন্টিজার। ডাব্লু মানে সাইজ অফ ইন্টিজার, এই যে আমি দিয়ে দিছি। হ্যাঁ, ডাব্লু মানে সাইজ অফ ইন্টিজার। ওকে, সো আমরা কলাম মেজরটা বের করি। আমরা আবার এটাকে মুছে দিই, উপরে লিখি। হ্যাঁ, কলাম মেজরটা। সো জাস্ট একটু তাড়াতাড়ি বুঝবেন। কলাম মেজর, হ্যাঁ, এটার মধ্যে সেম মেজর সমান সমান কি হবে? বেস এ, বেস এ মানে কত? বেস এ মানে আমার 100 যোগ তার ছিল এম, কলামে কি ছিল? এম। তো এম মানে কত ভাই? 5 ইন্টু এম ইন্টু জে মাইনাস 1 ছিল। জে মানে জে মানে ছিল হলো 3 মাইনাস 1। হ্যাঁ, 3 মাইনাস 1 প্লাস তারপরে ছিল কি? আই মাইনাস 1। আই মানে আমার ছিল হলো 4। তাহলে এটা হবে কত? 4 মাইনাস 1 ইন্টু ডাব্লু, ডাব্লু মানে 2 ধরলাম। হ্যাঁ, তাহলে কত হলো? 100 যোগ 5 দোকানে 10, 10 যোগ 3, হ্যাঁ, ইন্টু 2, এরকম ছিল তাই না? এখানে হবে ইন্টু 2, তার মানে কত হবে? 100 যোগ 13 দোকানে 26, মানে 126। এটা হলো কলাম মেজর। হ্যাঁ, আচ্ছা, 126 আর কি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো ওয়ার্ড সাইজটা একটা স্ট্যান্ডার্ড। আমরা তো টেক্সট বুকে 4 ধরে দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনন্যা ইসলাম আপনি ঠিক বলছেন, এটা 4 ধরা যাবে, 2 ধরা যাবে। তো আমি আসলে টার্বো সি অনুযায়ী করেছি জিনিসটা। হ্যাঁ, টার্বো সিতে হলো যে 2 বাইট করে ধরে, তো সেজন্য আমি 2 বাইট করে নিলাম আর কি। হ্যাঁ, আপনি চাইলে 4 বাইট নিতে পারেন। ডিফাইন করে দিবেন যে লেট দ্য ইন্টিজার সাইজ ইজ 4 বাইট, দেন দ্য অ্যান্সার ইজ যেটা আসে আর কি। তখন কি আসবে 4 বাইট নিলে? যে 4 ইন্টু 26, তারপর যেটা হয় সেটা হবে আর কি। সেটা কলাম মেজর। তো আমরা রো মেজর কলাম মেজরটা বুঝলাম, তাই না? তো অনেকের কাছে জিনিসটা নতুন মনে হতে পারে, তো নতুন হলে আসলে কিছু করার নাই, আপনারা একটু বুঝে নেবেন। হ্যাঁ, আমি যা বুঝেছি এইভাবে পরীক্ষা আসবে, এভাবে লিখবেন। হ্যাঁ, আচ্ছা, সো অ্যারে নিয়ে আমাদের কাহিনী শেষ। আপনারা কি কি প্রবলেম পড়বেন অ্যারে নিয়ে? সেটা হলো যে অ্যারে লিনিয়ার সার্চ কি এক্সপ্লেইন করবেন, অ্যারে দিয়ে 2 ডাইমেনশনাল অ্যারেকে আমি ডিফাইন করে একটা অ্যারের গুণফল শিখবেন, অ্যারের টাইম কমপ্লেক্সিটি শিখবেন, তারপরে অ্যারে মার্জিং এগুলো শিখবেন। হ্যাঁ, আচ্ছা, তো ফাইনালি কি পেলাম? তো ফাইনালি আমরা এর লোকেশনটা কি পেলাম? ফাইনালি অ্যাড্রেসটা পাইছিলাম হলো কত? 100। প্রথমে জানি কত পাইলাম? রোমেজর পেলাম 140। তাহলে আমার হলো আমি কত? 140,126 অ্যাড্রেস। তো রোতে যদি আমি 140 যাই আর কলামে যদি 126 যাই, তবে যেটা পাবো সেটা হলো আমার A43 গড়টা। হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং। হ্যাঁ, দিস ইজ দ্য থিং। আচ্ছা, তো কমেন্টে আমরা সবাই লিখলাম। আচ্ছা, অনন্যা ইসলাম খুব ভালো কথা বলছেন, সম সিরিজে 4 ধরে। হ্যাঁ, সেটা আমি জানি। তো আপনারা 4 ধরে করতে পারবেন, 2 ধরেও করতে পারবেন। হ্যাঁ, ওটা কোনো সমস্যা না, আমি তো বলেই দিছি একটা কথা। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। সো আমরা এটাকে শেষ করে দিই। হ্যাঁ, আমরা আসলে সামনে আগাই। তো লিঙ্ক লিস্টটা আজকে পড়াবো না। হ্যাঁ, লিঙ্ক লিস্টটা ঠান্ডা মাথায় পড়ানো লাগবে, আপনাদেরকে অনেক মজা করে লিঙ্ক লিস্টটা বোঝাবো। তো আজকে আমি চলে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে, সেটা হলো স্ট্যাকে চলে যাচ্ছি। আমরা চলে যাবো কোথায়? স্ট্যাক। আচ্ছা, স্ট্যাকে চলে যাচ্ছি। একটু একটু দেখতে হবে, একটু ভালো করে বলেন। তো স্ট্যাক মানে কি? হ্যাঁ, সেটা